জোটটা হলো সেটি আপনি বলছেন যে তারা কেন জোটটা করতে চান, কিন্তু আমি একটু এটা প্রশ্ন করছিলাম যে আপনাদের আদর্শিক পার্থক্যটা কোথায়? যেহেতু বারবার বলা হচ্ছে যে আদর্শগত জোট না, তাহলে আদর্শিক পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, এটি এটি হচ্ছে আমরা ইতিপূর্বে জোট করেছি বিএনপির সাথে, তখন এই জাতীয় প্রশ্ন অনেকেই করেছেন। এটি হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা। আসলে এটি সবাই দলীয় কাজ যার মতো করে করবেন। এখানে কোনো দলের আদর্শ কোনো দলের ভিতরে প্রবেশ করবে না। জামাত তার নিজস্ব আদর্শ নিয়ে কাজ করবেন, তার নিজস্ব কর্মপদ্ধতি দিয়ে কাজ করবেন, এনসিপিও সেটা করবেন, বাকিরাও সেটা করবেন। আমরা কেউ আর কিন্তু নির্বাচনে জয়ী হলে কোন আদর্শের ভিত্তিতে কাজ হবে, মানে জয়ী হলে কার আদর্শ প্রিভেইল করবে? দেখুন, আমাদের এখন প্রাথমিকভাবে যেটি হচ্ছে যে আমরা যদি যদি এই জোটটা জয়ী হয়, এবং ইতিমধ্যে বলা হয়েছে যে একটা সকলকে মিলে যাতে একটা ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা যায়, সেই উদ্যোগটা সেখানে নেওয়া হবে। এবং এই বাংলাদেশকে আমরা যাতে করে বিশ্বের বুকে একটা রোল মডেল উপস্থাপন করা যায়। অনেকেই বলেন যে ইসলামপন্থীরা ক্ষমতা আসছে, নানাবিধ ভাবে তারা ট্যাগিং দেওয়ার চেষ্টা করে থাকেন। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে সম্ভাবনা আছে, রাষ্ট্র সংস্কারের যে দিকগুলো আছে, মানুষের জন্য একটা কল্যাণ রাষ্ট্রের যে দিকগুলোকে আমরা সামনে এসেছি, যদি আমরা এই জোটটা যদি আমরা সর্বোচ্চ আসন পাই, আমরা সেই দিক বিবেচনা করে সকলের চিন্তা, সকলের যার যার নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আশা করি একটা সুন্দর নীতি আমরা নিয়ে তার ভিত্তিতে দেশটাকে আমরা পরিচালনা করার সুযোগ পাবো। মানে নির্বাচনে জয়ী হলে তারপরে সেই নীতির কথা মানে চিন্তা করবে। আমরা আগে নির্বাচনে বৈতরণী আমরা পার হই, দেন আমরা তখন এই সরকারটা কিভাবে চলবে, আমরা কোন দিকগুলো অগ্রাধিকার দেব, তখন সেটি আশা করা যায় খুব অল্প সময়। যেমন তারেক রহমান বলছেন আই হ্যাভ আ প্ল্যান, দেশে নেমেই বললেন আই হ্যাভ আ প্ল্যান। আপনাদেরকে আগে থেকে কোনো প্ল্যান নাই যে আসলে আদর্শিক বিষয়গুলো কিভাবে ম্যানেজ করবেন বা জোটগতভাবে কাজটা কিভাবে করবেন, এই প্ল্যানটাকে পরে করবেন? দেখুন, আমরা কিন্তু কোনো জোট এখনো বলছি না। এখানে 11টি দল এক হয়েছেন এবং 11 দলের একটা ব্যালট বক্স হবে, যাতে বাকি 10টা দল তারা একযোগে সেখানে কাজ করবেন। আমাদের জোটের কিন্তু কোনো আলাদা ইশতেহার হবে না। প্রত্যেকটা দল তার জায়গা থেকে সেখানে তার ইশতেহার দিবেন এবং তারা জনগণকে উদ্বুদ্ধ করবেন। এবং যারা সেখানে পার্লামেন্টে আসন বেশি পাবেন, সেখান থেকে হয়তো রাষ্ট্রের একটা প্রতিনিধিত্ব সেখানে যাবে। আমরা মনে করি 11 দলের যে অভিন্ন লক্ষ্য, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে দেশ আমাদের সবার আগে, দেশটাকে ধারণ করি। লক্ষ্যগুলো নিয়ে নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ হবে, কিন্তু এটা বুঝলাম যে আপনাদের আলাদা ইশতেহার হবে না। আমি এখন আব্দুল তুষারের কাছ থেকে একটু শুনি যে জোট তো একটা মানে নির্বাচনের আগে আমাদের সবসময় নির্বাচনের গুলো সময় আলোচনা হয়, এবার একটু বিশেষভাবেই মনে হচ্ছে যেন আলোচিত যে আলাদা ইশতেহার হবে না, এবং পরবর্তীতে আসলে ঠিক করে দেশ চালানো হবে, যে ঐক্য মত ইত্যাদি কথা শোনা যাচ্ছে জামাতের আমিরের কাছ থেকে আমরা এরকম একটা প্রস্তাবনা শুনেছি। আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে এবারের জোটের সমীকরণটা? ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড, কেননা আপনারা নির্বাচন ঐক্য করেছেন। যারা ঐক্য করছে আগে তারা বলছে যে তারা নির্বাচন ঐক্য করেছে, কিন্তু প্রত্যেক দলের আলাদা ইশতেহার আছে। তার মানে প্রত্যেক দল ভোটারদেরকে বলছে যদি তারা জিতে তারা কি করবে। এখন সেই ইশতেহারে কিছু মিল আছে, কিছু মিল নাই। তার মানে প্রত্যেক দলের কিন্তু বললেন একটাই নাকি ইশতেহার হবে। উনি এটা বলেন না, উনি বলেছেন জোটের একটা ইশতেহার হবে না, প্রত্যেকের আলাদা আলাদা ইশতেহার আছে, সেই অনুযায়ী তারা ইশতেহার দিয়ে নির্বাচন করবেন, যার যার পরিকল্পনা তারা তুলে ধরবেন। এবং নির্বাচনে জিতে গেলে জোটের যত বেশি জিতবেন সবাই মিলে ঠিক করবেন যে কিভাবে পরে দেশটা চলবে। তো ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড। মনে করেন আমার এলাকায় এনসিপি দাঁড়ালো, আমি এনসিপি কে ভোট দিলাম, দেওয়ার পরে তাদের ইশতেহার পড়লাম, কারণ আমি তো আর আমার এলাকায় নিশ্চয়ই জামাতের ইশতেহার পড়বো না। কিন্তু তারপরে যখন ইলেকশন হয়ে গেল সবাই মিলে ঠিক করলো জামাতের ইশতেহার অনুযায়ী দেশ চলবে, সেটাই সবচেয়ে ভালো। তাহলে আমাকে সেটা মেনে নিতে হবে কেন? আমি তো এটা জানলে ধরেন এনসিপি কে ভোট দিতাম না হয়তো, তাই না? আমি তো এনসিপি কে ভোট দিয়েছি এনসিপির ইশতেহার অনুযায়ী দেশ চলবে এটা চিন্তা করে। এই জন্য ভোটার হিসেবে আমি মনে করি যেটা ভোটারদের জন্য অত্যন্ত একটি ধোঁয়াশাপূর্ণ জায়গা। মানে সকলেরই আলাদা আলাদা বক্তব্য আছে, কিন্তু তারা একসাথে ইলেকশন করছে কেন? কারণ তারা আসলে ভোটার ভাগাভাগি করছে, আদর্শ কিংবা লক্ষ্যের কোনো মিল নাই। তাদের মিল হচ্ছে যার যেখানে ভোটার বেশি আছে সে সেইভাবে আরেকজনের সাথে হিসাব কিতাব করে আসন বিলি বন্টন করেছে। কারণ ব্যাপারটা এরকম যে কিছু ছেলে মেয়ে একটা বড় আম গাছের দিকে ঢিল মারছে, বলে আম পায়রা কি করবি, বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। বলে আচার খাবি নাকি আম সত্ত্ব খাবি, বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না? বড় একটা সংসদ আছে, 300 আম আছে, আর 300 আমের দিকে সবাই মিলে ঢিল মেরেছে যার যার মতো, বড় ঢিল ছোট ঢিল সেগুলো হচ্ছে যার যার ইশতেহার।
এবং তারপরে মনে করেন আম পড়লো নিজের দিকে 151টা, পড়ার পরে ঠিক করলো যে আম দিয়ে কেউ আমসত্ত্ব বানাবে, আর কেউ আম পোড়া বানাবে, আর কেউ হচ্ছে আমের শরবত বানাবে, আর কেউ হচ্ছে আম কোল্ড স্টোরেজে রেখে দিবে, আর কেউ হচ্ছে আমের আচার বানাবে। বুঝতে পারছেন? তো ইশতেহার যদি আলাদা আলাদা হয়, ঘটনাটা তাই ঘটবে না? একজনের ইশতেহারে আছে আমের আচার, আরেকজনের ইশতেহারে আছে আমের শরবত। আম গাছটা হচ্ছে সংসদ। এখন ভোটার হিসেবে আমি মনে করি যে এই জোট আসলে পরিপূর্ণভাবে একটি স্বার্থের জোট। এইখানে কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটা, আগে জিতালই। তো আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলি যে আগে জিতে নেই, এইটা আসলে সঠিক না। জিতলে পরে আপনি কি করবেন সেটা আমাকে বলেন, তারপরে তো আমি ভোট দিব। আগে আমারে জিতান, এটা বললে তো হবে না। আমি ভোটার হিসেবে মনে করি আমাকে বলতে হবে যে জিতলে পরে আপনি কি করবেন। জিতলে পরে কি এনসিপি থেকে মন্ত্রী হবে? মন্ত্রী যদি হয় তাহলে কয়টা মন্ত্রী হবে? কিংবা তরুণরা আসলে কোন ধরনের শর্তের ভিত্তিতে এই জোটে যোগ দিয়েছে? এই জোটে আমি আপনাকে বলি ধরেন আগেও যখন জোট হয়েছে, আমি তো একটু ছোট্ট প্রশ্ন করি যে আগেও যখন জোট হয়েছে আগে কি বলে দেওয়া হয় যে কয়টা মন্ত্রী হবে? এরকম তো আগে ডিক্লেয়ার হয় না। না, আগে বলে দেওয়া হয় না, কিন্তু এইবার এই জন্য আমরা জানতে চাই যে আমরা এনসিপির 2টা মন্ত্রী দেখেছি আর কি। আমরা তো এনসিপির মন্ত্রীদের সম্পর্কে অভিজ্ঞ। এনসিপির আরো একজন মন্ত্রী ছিলেন যিনি পদত্যাগ করে তৈরি করেছেন, দলটা তৈরি করেছেন, এবং আমরা তাদের হলফনামাও দেখতে পাচ্ছি। তো সেই সব দেখে তো আমাদের মনে সন্দেহ যাচ্ছে। এনসিপি মন্ত্রী হবে জানলে আমি আপনাকে এখনই বলি আমি তাহলে ভোট দিব না, কারণ আমি মনে করি না যে আমাকে চালানোর মতো মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা এদের দলে কারো আছে। আমি একদম সরাসরি বললাম। তো এই জন্য আমি জানতে চাইছি, ভোটার হিসেবে আমি যে কোনো প্রশ্ন করতে পারি। এইবার আসে আরেকটা কথা একটু বলি, আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আগেও এরকম হয়েছে। আগেও কিন্তু যখন হয়েছে তখন আদর্শের মিলে হয় নাই। ওই মন্ত্রিত্ব, ওই ভোটের হিসাব ওইভাবেই হয়েছে। জামাতে ইসলাম বিএনপির সঙ্গে নির্বাচন করেছিল এবং 2জন মন্ত্রী তাদের ছিলেন। এবং আপনি লক্ষ্য করবেন যে বিএনপির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ওঠার পরে জামাত ইসলাম বলেছে আমাদের মন্ত্রীরা দুর্নীতিমুক্ত ছিল, যা দুর্নীতি করেছে বিএনপির মন্ত্রীরা করেছে। এটা কিন্তু তারা বলেছে একাধিকবার যে তাদের মন্ত্রণালয় নিয়ে কোনো অভিযোগ ওঠে নাই, তাদের মন্ত্রণালয়গুলি সৎভাবে পরিচালিত হয়েছে, এবং সেই কথায় অনেকখানি সত্যতাও আছে। কিন্তু প্রশ্ন তো সেইখানে না। প্রশ্ন হচ্ছে এই যে এই জোট ধরেন হলো, মানে সরকারে গেল, মানে তাদের মধ্যে মন্ত্রী ভাগাভাগি হলো, তারপরে কি হবে? জামাত ইসলাম আবারও বলবে আমাদের মন্ত্রীরা ভালো, কিন্তু এনসিপির মন্ত্রীরা এই করেছে, ওলি আহমেদ সাহেবের মন্ত্রীরা এই করেছে, চরমনায়ের এমপিরা মন্ত্রীরা এই করেছে। তা আমরা তো এই জিনিসের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হবে, এবং সেটা পছন্দ করব দেখে আমি তাদেরকে ভোটটা দিব। আমি কেন ভোট দিব এইভাবে যে আমি জানি না যে তারা আসলে জিতলে পরে কিভাবে দেশ চালাবেন। একদম একদম স্পষ্ট। ডাক্তার আব্দুল মুত্তার সাহেব, আপনার প্রশ্নটা আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে রাখি যে আপনারা আসলে নির্বাচনে জিতে আম সত্য বানাবেন না আমের শরবত বানাবেন, সেটি জনগণের কি জানার অধিকার নাই? দেখুন, বিশ্লেষণটা একজন একভাবে, এটাই স্বাভাবিক। আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে আমি আমার বক্তব্য দেব, তুষার ভাই ওনার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে তো আমরা এই অভিজ্ঞতা নতুন নয়। এবং দেখুন, আমরা যে 11 দল আছে, বিএনপির সাথে জমিয়তুল উলামা ইসলাম আছে তো সেখানে, বাম দলও সেখানে আছে। যে আমাদের ক্ষেত্রে আপনি এই কোশ্চেনটা করতে পারেন, তো এই কোশ্চেন তো বিএনপি করার সেখানে সুযোগ আছে। দেখুন, আমি যদি বলি আমাদের জামাতের আমির তিনি বলেছেন 3টা মৌলিক বিষয়ে যে দলগুলো একমত হবেন তারাই একসাথে একটা সমত ইলেকশন করবেন। তার প্রথম দিক হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে, মানে যেই দল নিজেরা দুর্নীতি করবেন না এবং তারা কাউকে দুর্নীতি করতে দেবেন না। দ্বিতীয় বলেছেন যে আইনের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের ব্যাপারে কেউ কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। তৃতীয় বলেছেন যে সংস্কার প্রস্তাবনাগুলো তৈরি হয়েছে সেগুলো সুযোগ পেলে সবাই আন্তরিকভাবে দলগতভাবে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে। 3টা মৌলিক দিকে সামনে রেখেই তিনি প্রস্তাব দিয়েছেন, এবং এই প্রস্তাবের ভিত্তিতে নতুন কিছু দল এসেছে, আরো কিছু দল তারা হয়তো আসতে চাচ্ছেন নানা কারণে। এখন এই একই বিষয় তো আসলে বিএনপি বা এর সাথে কেমন করে দ্বিমত, মানে দুর্নীতি আইনের গতিতে চলবে বা সংস্কার, এগুলো তো আসলে এখন যারা রাজনীতি করছে সব দলই তো এই একই রকম মানে কথা বলছে অন্তত মুখে। এমনকি যদি আমরা পতিত সরকারের কথা চিন্তা করি, তারাও অন্তত এটা মুখে অনেকবার বলেছে যে দুর্নীতি হবে না, আইনের শাসন বা আইন নিজস্ব গতিতে চলবে, এগুলো তো সবাই বলেই। দেখুন, আমি যদি আপনাকে বলি বাংলাদেশে তো ইতিপূর্বেই জাতীয় পার্টি ক্ষমতা এসেছেন, মানুষ তাদের শাসনও দেখেছে। আওয়ামী লীগের তো আমরা দেখে দেখে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছি,
যে বিএনপিকেও দেখেছে, এবং এখন জামাত ইসলামী সহ যে 11 দলের একটা আমরা সমঝোতা করেছি, এই দলগুলো কিন্তু আমরা একবার কখনো আমরা ক্ষমতা আসেনি। শুধুমাত্র জামাত ইসলামী বিএনপির সাথে 4 দলীয় জোটে 2 জন মন্ত্রী আমাদের ছিল। ওই অবস্থায় যখন বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছিল, তখন কিন্তু আমরা প্রমাণ করেছি না, এই দুর্নীতির মধ্যে আমরা থেকেও কিন্তু আমরা নিজেরা দুর্নীতিগ্রস্ত আমরা হয়ে যাইনি। মানে দেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা মুখে আপনি বলবেন, কিন্তু যদি দলটাই আপনাদের দলীয় সিস্টেমটা হয় দুর্নীতির মধ্যে নিমজ্জিত, সেখানে আসলে আপনি কখনো দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলবেন তা কখনো বাস্তবায়ন হবে না। কিন্তু ডাক্তার আব্দুল তুষার যেটি বলছিলেন, ডাক্তার আব্দুল তুষার বলছিলেন যে অন্যান্য মন্ত্রীরা অন্য দলের থেকে যদি মন্ত্রী হয় বা এমপি যদি হয়, তারা যদি দুর্নীতি করেন আপনারা তো সেই দায় নেবেন না, যেমনটি ওই 4 দলীয় জোট সরকারের সময় নেন না। দেখুন, একটা সরকারে যারা সবচেয়ে বড় অংশ থাকে তাদের দায়টা বেশি থাকে। এখন ধরুন আপনি একটা সংসারে যদি 10 জন সন্তান থাকে, সবাই কি একরকম হবে বলুন? আপনি কখনো হয় না। এখানে এক একজন এক এক বয়সের অধিকারী, আপনি সবাইকে এক পাল্লা কিভাবে নিয়ে আসবেন? আপনি একজন বাবা চাইলেও কিন্তু সব সন্তানকে একরকম তৈরি করতে পারেন না। 2-1 জায়গায় সেখানে ঘাটতি তৈরি হয়ে যাবে। কিন্তু রাষ্ট্র যখন আন্তরিক হবে, যারা পাওয়ারে আসবেন, যদি সেই শক্তি মনে করেন না আমি রাষ্ট্রে কোনো দুর্নীতি করতে দেব না, তারা যদি মূল পাওয়ারে চলে আসেন, নিঃসন্দেহে তার পাশে যারা থাকবেন তারা সে সাহসটা করবেন না। কিন্তু আমরা যখন ছিলাম তখন তো আমরা মূল পাওয়ারে নাই। ক্যাবিনেট গঠন হয়েছে 30-35 জন নিয়ে, আমরা ছিলাম মাত্র 2 জন। সেই 2 জন কি করে পুরো ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করবেন তা তো আসলে সম্ভব না। যদি আমরা পাওয়ারে আসি তখন আমরা প্রমাণ করব না আমরা আগে 2 জন ছিলাম, পারিনি, এবার আমরা সংখ্যাধিক্য আছি, আমরা যেভাবে বলবো বাংলাদেশটা সেভাবে চলবে। সুতরাং পাওয়ার যদি আমরা আসি, আমরা মনে করি যে কমিটমেন্টের কথা আমরা এখানে দিচ্ছি এটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আর নেক্সট হচ্ছে যখন সংস্কার নিয়ে, আমরা বিগত সময়ে দেখেছি যে সংস্কার কমিশনে নিয়ে বাংলাদেশের মানুষ এখন আস্থাশীল আছে যে 11 দল যে তারা যে সমঝোতা করছেন, যদি তারা সুযোগ পান জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে তারা সেগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করবেন। মানুষ সেই প্রত্যাশাটা পোষণ করে, যার জন্য আমরা মনে করি আমাদের এই সমঝোতা খুব স্পষ্ট। আমরা নির্বাচন করে জনগণের ম্যান্ডেটকে আমরা আমাদের পক্ষে নিয়ে এসে একটা সুন্দর আগামীর বাংলাদেশ কি করে গঠন করা যায় তার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। জি, আপনি বলছেন 2 জন কি করে নিয়ন্ত্রণ করবে, কিন্তু 2 জন কোনো প্রতিবাদও করেন নাই আর কি সেই সময়, এই জন্যই হয়তো প্রতিবাদ করা হয়েছে। সেই প্রতিবাদ তার বাইরে আসবে না, সেই প্রতিবাদ যার জায়গা থেকে করা হয়েছে। দেখুন, আমি যদি আপনাকে বলি, আমাদের যখন 2 জন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী যখন ছিলেন কৃষি মন্ত্রণালয়, যতটুকু আমরা জেনেছি, দেখুন সেই কৃষি মন্ত্রণালয় জামাত জানেন তো না, এবং এবং তিনিও জানতেন না, না জেনে ওনারা কিন্তু মন্ত্রণালয় পরিবর্তন করে দেয়। এই ছিল বাংলাদেশের অবস্থা। যেখানে একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করার সুযোগ থাকে প্রধানমন্ত্রীর হাতে, সে জায়গায় আপনি প্রতিবাদটা হয়তো হয়েছে, কিন্তু সেই যেভাবে জোরালো প্রতিবাদ হওয়ার সুযোগ থাকে, নানা কারণে যখন রাষ্ট্রে মানে একসাথে থাকে, অনেক সময় এটি কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেটি হয়তো জনগণ উপস্থাপন করার সুযোগ হয় না। কিন্তু জামাত তার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছে, তখন আসলে মানে নানান রকম সুবিধা এবং স্বার্থের কারণে সেই সুযোগ বা কৌশলটা আপনাদেরকে নিতে হয়েছে বলা যায় না। এখন যখন মানে এটা একটা সুবিধাবাদী আচরণ না, যে তখন যেটি বিএনপি কেও প্রশ্ন করা হয় যে স্বাধীনতা বিরোধী বারবার আপনাদেরকে বলা হয়, তখন কেন বলা হয় নাই? আর আপনাদেরকেও প্রশ্ন করা হয় যে আপনারা যদি এই কারণগুলো থেকে থাকে তখন বলেন নাই, এখন মানে দল নাই জোট নাই বলে এখন বলবেন, এটি কি খুব মানে ন্যায্য আচরণ কিনা? আসবো আপনার কাছে আবারও পরে। আমি একটু ডাক্তার আব্দুল তুষারের কাছে এটি একটু জানতে চাই যে এই যে বিশেষ করে একটা বিষয় অবশ্যই মানে আরেকটা প্রশ্ন রয়ে গেল যে আরো যে বাকি দলগুলো আছে তাদের সাথে কি আদর্শিক জোট হলো কিনা, কিন্তু আপনার কাছ থেকে শুনেই যায় ডাক্তার আব্দুল তুষার যে আপনার কি মনে হয় এই যে জোটটা হলো, এতে বিশেষ করে এনসিপির যে জোট মানে যুক্ত হলো, তাতে লাভ কার হলো, কোন দলের কতটা হলো? কারণ এনসিপিতে পদত্যাগে হিড়িক পড়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা যদি করি, কার আসলে কতটা লাভ হলো? লাভ আর ক্ষতির হিসাব হবে নির্বাচনের পরের দিন। নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যাবে কার লাভ হলো, কারণ তারা তো তাদের লাভের জায়গাটা নির্দিষ্ট করেছেন। জামাত ইসলামের নেতৃত্বে যে জোট, সেখানে তাদের লাভ একটাই, সেটা হচ্ছে তারা ভোটে জিততে চান। তাদের অন্য কোনো কিছু নিয়ে চিন্তা নেই, তারা ভোটে জিতবেন, তারপরে যা হবার হবে। কিন্তু আজকে আমার ভালো লাগছে, আতিক ভাই চমৎকার কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে তারা অতীতে যখন বিএনপির সঙ্গে নির্বাচন করে মন্ত্রিত্ব নিয়েছিলেন,
তারা বড় দলের দুর্নীতির দায় নেন নাই, এটা একটা কৌশল। এটাও বলেছেন, আবার এটাও বলেছেন যে ছোট অবস্থায় আসলে অনেক প্রতিবাদ কৌশলের কারণে করা যায় না, দুইজন মন্ত্রী কি করে একটা বড় দলকে নিয়ন্ত্রণ করবে, এটা বলেছেন। কিন্তু দেখেন এখানে একটা স্ববিরোধিতা আছে। তিনি বলেছেন যারা বড় দল তাদের কথা অনুযায়ী দেশ চলবে, আমরা যেভাবে বলবো সেভাবে দেশ চলবে, তাহলে জোটের দরকার কি? তার মানে উনি জানিয়ে দিয়েছেন যে জিতবার পরে জামাতে ইসলামী এখানে বৃহৎ দল, তারাই বেশি সিট জিতবেন এবং সরকার হলে তারাই সেখানে বড় দলটা থাকবেন, তাহলে তাদের ইচ্ছা মতোই চলবে, বাকিরা তখন ইয়াস বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরেন ওনাদের শরিক দল থেকে ওনারা মন্ত্রী দিল, যে প্রশ্নটা আমি করেছি সেটার উত্তরটা পাই নাই আসলে, যে তাদের শরিক দল থেকে মন্ত্রী হলো এবং আগে যেমন তারা দুইজন কোনো দুর্নীতি করেন নাই, এখন দেখা গেল তারা অধিকাংশই দুর্নীতি করলেন না কিন্তু দুইজনে করলো, তখন তারা কি করবেন? তারা কি সেই দুইজনকে বাদ দিবেন? তারা কি সেই দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবেন? আর যদি নেনই, তাহলে জেনে শুনে সেই সব দল যাদের দুর্নীতি করার সম্ভাবনা আছে তাদেরকে জোটের মধ্যে নিচ্ছেন কেন? এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, তাদের এই ৮ দলের জোটের মধ্যে চরমনাইয়ের পীর সাহেব আছেন। পীর সাহেবদের যে রাজনীতি, সেখানে সুফিবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জামাত ইসলাম কি সুফিবাদের যে ইসলামী ধারা সেটাকে সমর্থন করে? এই ব্যাপারে কিন্তু তাদের কোনো পরিষ্কার কোনো দৃষ্টিভঙ্গি আমরা জানি না, ভোটাররা জানি না, হয়তো তারা জানেন, কৌশলের অংশ হিসেবে আমাদেরকে বলছেন না। কিন্তু এই যে সুফিবাদী যে ইসলাম এবং ইসলামের যে সুফি ধারা, সেই ধারা কি তারা সমর্থন করেন? কেননা তাদের এই মিত্র দল তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা করেছে এবং ভয়ঙ্কর সমালোচনা করেছে এই চরমনায়ের নেতৃত্বে যে ইসলামী আন্দোলন, তারা কিন্তু কই সেই বিষয়ে কিন্তু কোনো পরিষ্কার কোনো উত্তর নাই যে কে আসলে সঠিক, চরমনায়ের সে সমালোচনা সঠিক নাকি জামাত ইসলামের যে ইসলাম সংক্রান্ত ইন্টারপ্রিটেশন সেটা সঠিক। এবং এখানে আরো একটি বিষয় রয়েছে, এই আন্দোলনের এই ধারার মধ্যে এই যে একটি অংশ রয়েছে যারা আপনার অনুষ্ঠানে আসবে না শারমিন, কারণ আপনি নারী, নারী উপস্থাপক থাকলে আসে না, নারী আলোচক থাকলেও আসে না। সংসদ যদি নারী সদস্য হয় তাহলে কি তাদের সেই শরিক দল ওই নারী সদস্যদের সঙ্গে গিয়ে সংসদে বসবে? কারণ সংসদে নারী সদস্য থাকবেই, আগের নিয়মে সংসদ চললো 50 জন নারী সদস্য থাকবেই, যেটা কোটার সদস্য। তো সেই নারী কোটার যে সদস্যরা তারা তো থাকবেন, তাহলে নারীদের সঙ্গে তারা গিয়ে সংসদে বসবেন? তারা কি সেই রীতি বদল করেছেন? সেটাও আমরা পরিষ্কার জানি না, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই। এবং আরো একটা বিষয় রয়েছে, আপনি একটা মজার জিনিস বলেছেন যে এনসিপি থেকে বহু লোক দলে দলে পদত্যাগ করছে, তার মানে এমন একটা দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে যে দলের একটা বিরাট অংশ তাদের দলের সেই অবস্থানকে সমর্থন করে না, নইলে তারা এখন কেন পদত্যাগ করছে, আগে কেন করে নাই? এবং এই দলটির গতি প্রকৃতি আপনি দেখেন, প্রথমে তারা জামাতকে ভয়ঙ্কর সমালোচনা করেছে এই দলটি, তারপরে তারা কি করেছে, তারা একটা 3 দলীয় জোট তৈরি করেছে, তারপরে তারা কি করেছে, তারা বিএনপির সঙ্গে দর কষাকষি করেছে, তারপরে তারা জামাত ইসলামের এই জোটে যুক্ত হয়েছে। এবং আতিক ভাই আরো একটি কথা বলেছেন, নিরাপত্তা জনিত কারণে নিরাপত্তা দিবে সরকার, ভোটে যেই জিতুক সেই নিরাপত্তা দিতে বাধ্য, সকলকে, বাংলাদেশের সকল নাগরিককে নিরাপত্তা দেওয়ার শপথ নিতে হবে, ভোটে যে জিতুক তাকে এবং যারা জিতবে না তাদেরকেও। কারণ তারা যদি সংসদে যায় বিরোধী দল হিসেবে, তাদেরও দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণে আইন প্রস্তুত করা, চাপ সৃষ্টি করা, সংসদে কথা বলা। তাহলে নিরাপত্তার প্রয়োজনে জামাতের জোটেই বা যোগ দিতে হবে কেন, অথবা বিএনপির জোটেই বা যোগ দিতে হবে কেন? নিরাপত্তা কি তাহলে কোনো দল দিচ্ছে এখন বাংলাদেশে? সরকার দিচ্ছে না, রাষ্ট্র দিচ্ছে না? নিরাপত্তার প্রয়োজন জিনিসটা আমি বুঝি নাই। নিরাপত্তাটা আসলে কি? কার কাছ থেকে কে নিরাপদ হবে? আওয়ামী লীগ বাংলাদেশে নাই, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। যদি কেউ নিরাপত্তার অভাব তৈরি করে সেটা তো তৈরি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন পলাতক, আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাও নাই, এলাকাতে তারা ভোট দিবে কি দিবে না সেটা নিয়েও এখনো মানুষ শিওর না। তাহলে কে নিরাপত্তার অভাব তৈরি করলো? আর যদি এখন নিরাপত্তার অভাব থেকে থাকে বাংলাদেশে, তাহলে এই সরকার কেন নিরাপত্তার অভাব তৈরি করেছে? আর এই সরকারের বিরুদ্ধে কি তারা একটা কথা বলেছে যে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না কিংবা পারছে না? এটা তো মনে হয় বলছে যে এই সরকার যে আমার কাছে নিরাপত্তা মনে দিতে হয় পারছে যে না, এটা তো মনে হয় এত বলছে। কৌশলী হলে তাহলে কৌশলের একটা পরিকল্পনা আমাদেরকে জানাতে হবে। কারণ এত কৌশলী হলে কে কার জামার নিচে, কে কার আস্তিনের ভিতরে, কে কার লুঙ্গির নিচে, কে কার শেরওয়ানির ভিতরে, আমরা তো বুঝতে পারছি না ভোটার হিসেবে। আমাদেরকে পরিষ্কার ভাবে বলতে হবে এই কিছু কিছু প্রশ্নের উত্তর। কি করে সুফিবাদী একটি
আন্দোলনের ধারা যারা জামাত ইসলামকে আমি একদম ভয়ঙ্কর আপনার সমালোচনা প্রশ্নগুলো করেছে, নিয়ে তারা কি করে আপনার এগুলো প্রশ্নগুলো বলতে একটু পারে? জানতে চাই। জি, আপনার প্রশ্নগুলো জানতে চাই, কিন্তু এটা একটা খুবই তো ব্যাপার যে সাথে থাকলে নিরাপদ থাকবে আর হাতে না থাকলে অনিরাপদ হয়ে যাবে। বিষয়টা কি এরকম? অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছ থেকে একটু বিষয়গুলো শুনতেই চাই। এবং ওই যে ইসলাম, আমার দুঃখিত, আতিকুর রহমান, আমার ইসলাম আরেকটা কায়েম। আমার আরেকটা আচ্ছা, জায়গা আছে, জাতীয় সরকার। আমি ওই প্রশ্নটা তাকে করে দিই, তাহলে উনি একসাথে উত্তর দিতে জি, পারবেন। ছোট্ট করে করেন। ওনারা জি, বলেছেন যে জিতলে পরে জাতীয় সরকার করবেন, আবার বলেছেন আমরা যেভাবে বলবো, বড় দল যেভাবে বলবে সেইভাবেই সরকার চলবে, রাষ্ট্র চলবে। তাহলে জাতীয় সরকার বানানোর দরকার কি? এটা তো কোনো প্রয়োজন নাই। জাতীয় সরকারের বাকিরা বসে বসে ওনাদের কথা শুনবে। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান। জি, আমি একটু সম্ভবত উনি আমার কথাটা বুঝতে একটু ভুল হয়েছে ওনার। ভুল হইতে পারে। দেখুন, বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি বলেন আপনি, আমাদের দলগত যে পদ্ধতিটা আছে, 2001 সাল থেকে 6 সালে বিএনপি ক্ষমতায় ছিল। আপনি বলুন তো, বিএনপির কয়জন মন্ত্রী এমপি দুর্নীতি মুক্ত ছিলেন? আমি কথাটা এখানে আনতে চাইনি এখন। আপনি যখন 6 সালে যখন সরকারের পতন হলো, যখন নতুন সরকার আসলো ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব, তখন আজকে যে প্রথম আলো পত্রিকা ডিফেন্ড করে কথা বলছেন, সে শিরোনামগুলো কথা কি আমাদের মনে পড়ে না? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এখন বর্তমান বিএনপি চেয়ারপারসন যিনি আছেন, তাকে যে লিড নিউজগুলো যে করেছে প্রথম আলো পত্রিকা, এগুলো কি প্রথম আলো থেকে মুছে দিতে পারবেন? আমরা বলেছি, যারা সরকারে থাকবেন, যদি সরকারের মূল জায়গায় যদি তারা মনে করেন যে আমরা দুর্নীতি করব না, তাহলে তার সাথে সবাই একই ফর্মুলায় যাবে। আমি এটা বুঝতে চাইনি যে আমি প্রধান হয়ে যাব। এখন ধরুন আমি যদি বলি, এখন এই যে এখন যে আপনার নির্বাচনী আপনার এই যে বাছাই হলো, মনোনয়নপত্র বাছাই হলো, আপনি দেখবেন যে ঋণ খেলাপি যারা হয়েছেন, সম্ভবত 31 জনের ভিতরে আপনার বড় অংশই কিন্তু বিএনপি ঋণ খেলাপি। তো যারা এখন 1700 কোটি টাকা ঋণে আছেন, যারা 800 কোটি টাকা ঋণে আছেন, আর তারা যখন আবার নির্বাচনে এসে এমপি হয়ে যাবেন, তারা বুঝে নিচ্ছেন যদি আমি একবার এমপি হতে পারি, তাহলে কোনো না কোনো ভাবে সরকারি মেকানিজমে গিয়ে আমার এই ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ আমি পেয়ে যাব। আমি ওখানে বলছি। এবং আপনি দেখুন, ঋণ খেলাপি থেকে শুরু করে এবং যারা বিগত সময়ে বাংলাদেশের এমপি মন্ত্রী ছিলেন, কয়জন সেখানে স্বচ্ছতা অবলম্বন করেছেন। আমি ওখানে বলেছি, সরকারের যদি মূল নীতি নির্ধারক যারা থাকবেন, তারা যদি মনে করেন যে আমরা নিজেরা দুর্নীতি মুক্ত হব না, আমার দল, দেখুন আমি যদি আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, আমাদের জামাত ইসলামের আমির ওপেন ডিক্লার দিয়েছেন আমাদের হলো আপনার সোহরাওয়ার্দী উদ্যান। এখন পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা আসতে চাচ্ছেন, তারা কেন এই সাহসটি করেন নাই? আমরা বলেছি দুর্নীতি মুক্ত হলে আগে এমপিরা দুর্নীতি মুক্ত হবেন। এবং সেই প্রথম কথা বলেছেন যে আমাদের কোন এমপিরা কোনো সরকারি কেউ কোনো গাড়ি নেবেন না, কেউ যারা হবেন কেউ কোনো সরকারি প্লট নেবেন না। তবে এমপি কোটায় যে অনুদানগুলো আসবে, কোনো এমপি নিজে খরচ করবেন না, তিনি এগুলো পুরো টাকাটাই তিনি সেগুলো জনগণে বন্টন করে দিবেন। তার মানে আপনি এমপি হয়ে যে সুযোগ সুবিধা পাওয়ার, আপনি দল থেকে মনোনয়ন নিচ্ছেন কোটি টাকা খরচ করে দিয়ে, আপনি সেটা কোথা থেকে সেটা আপনি পাবেন বলেন? তার মানে উনি মনে করেন যে আমি টাকাটা ইনভেস্ট করলাম, যদি কোনোভাবে আমি একবার এমপিটা হয়ে যেতে পারি, এর 100 গুণ আমি আদায় করতে পারবো। যেই দলগুলো সিস্টেমের মধ্যে আছে হলো দুর্নীতিকে সুযোগ করে দেওয়া, সেই সিস্টেম তো ইসলামী দলগুলোর ভিতরে নাই। আমি ঢাকা 11 জামাতের প্রার্থী ছিলাম, এখন জোটগত কারণ আমাকে ছেড়ে দিতে হয়েছে। কারণ আমাকে তো দলকে ম্যানেজ করতে হয় নাই, আমি তো টাকা দিয়ে নমিনেশন নেওয়া লাগে নাই, কোনো বাণিজ্য সেখানে আমার করতে হয় নাই। তা আমি বলতে পারি, হ্যাঁ, যদি আমি কখনো সুযোগ পাই, যদি আমার দল আমার থেকে কোনো দলকে ম্যানেজ করতে হয় নাই, সুতরাং আমি যদি এমপি হই, সুতরাং এমপি হলে জনগণের বরাদ্দের টাকা দিয়ে আমার যে ঘাটতি মেটানোর যে সুযোগ, সেটা কখনো আমার প্রয়োজন হবে না। আমি সেখানে বলছি যে কিন্তু এখন সিস্টেমটা যে আপনার অনেকে আপনাদের জোটে যারা আছে থাকবে। তারা আগেই ঘাটতি মিটিয়ে যাচ্ছে, আগেই ঘাটতি শোনেন, মিটিয়ে নিচ্ছেন, যেমন জনগণের আপনি কাছে এটা আমাকে টাকা শেষ করতে নিয়ে। দেন। দেখুন, জি, শোনেন, এখানে আমাদের যারা জোটে আছেন, এখানে জামাত ইসলামী এর আগে পার্লামেন্টে ছিলেন, বাকি যে দলগুলো আছেন দলগুলো কেউ কিন্তু পার্লামেন্টের আগে প্রতিনিধিত্ব করেন। কিন্তু আমরা তার আশা নিয়ে বাঁচতে হবে। এখন আপনি আগামী দিনে কি হবে, যে আপনি সেই প্রশ্ন আমাকে ছুড়ে দেন যে আগামী দিনে মন্ত্রী হলে দুর্নীতি করলে আপনি কি করবেন, আমরা ওই পর্যায়ে আগে আসি। যদি আসার আগে আপনি আমাকে বেরিয়াত দিয়ে দেন, সেটা কখনো যুক্তিগত। আমি আমি একটু আপনাকে দেখুন,
না কেন, এটাই তো আসলে ইশতেহার, যে আসার আগে আপনাকে জানাইতে হবে যে আপনি আসলে কি করবেন। হ্যাঁ, তাছাড়া আমরা আপনাকে জানাবো। অদেখা, আপনাকে দেখি না, কি করে আপনাকে বিশ্বাস করব? এখনো সময় শেষ হয়ে যায় না, একটু ওয়েট করেন আপনারা। আমাদের জোটটা ফাঁকাভুক্ত হোক, আসনগুলো সমঝোতা নিশ্চিত হোক। নিশ্চিত আপনি জানবেন যে 11 দল তাদের লক্ষ্যটা কি, তারা কোন লক্ষ্যকে নিয়ে তারা মাঠে যাবে, তারা জনগণকে কি বিষয়গুলো বলবে। আমাদের 11 দল এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় নাই। আমরা ভোটের মাঠে যাব আর জনগণকে আমরা পরিষ্কার করে বলবো না আমরা কি চাচ্ছি। এতটুকু দেউলিয়াপনা আমি মনে করি 11 দল হয়ে যায় না। আমি তো আপনার আরেকটু বলি, আমার তুষার ভাই বলেছেন যে নারী আসনে পার্লামেন্টে নারীরা যাবেন না কেন। উনি মনে হয় ভুলে গেছেন কেন জামাত যখন পার্লামেন্টে ছিলেন, আমি জামাতকে বলি জামাতের ভাই, নারী এমপিরা জামাতকে বলি না, পার্লামেন্টে গিয়েছেন। আপনাদের জোটের মধ্যে একজন আছে, একটা দল আছে যারা টক শোতে নারী আলোচক থাকলে বন্ধু যায় না। ওদেরকে নিয়ে আপনারা সংসদে যাবেন আচ্ছা কিভাবে? যাও নারী থাকবেন না তুষার আপনাদের ভাই, সংসদে? আর আপনাদের জন্য নারী প্রার্থী কয়জন? আমরা শুনে আমরা যাচ্ছি এগুলো শুনে নানাবিধ আছে তো ক্ষমতা, রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনা, অনেকে তো দূরে আছেন। তো এটি যখন আসবে অনেকেই অনেক ধরনের চিন্তা পরিবর্তন হয়ে যাবে। এটি আপনি আগ বাড়িয়ে নেতিবাচক নিতে চাই না। আমরা মনে করি এই দেশে নারী পুরুষ যার যেখানে আছে, নারীরা তার স্বাধীন স্বকীয়তা নিয়ে, তার যে আত্মমর্যাদা আছে নিয়ে, আমরা তো মনে করি না যে এই যে নারীদের ঘরে বন্দি করে রাখতে হবে। আমরা মনে করি নারী তার যে সুযোগ থাকবে, তার কর্মের প্রয়োজনে, তার জীবিকার প্রয়োজনে, তার যে স্বাধীনতা, তা বোধহয় সব কাজ করতে পারবেন। আমরা কখনোই ধারণা পোষণ করি না যে নারী মানে তাকে পুরো ঘরে বন্দি করে রাখতে হবে। দেশের অর্ধেক শ্রেণী জি, মানুষকে আপনি আপনি ঘরে বলছেন যে বন্দি করে চিন্তা রেখে পরিবর্তন কখনো হবে, বাংলাদেশ মানে করতে পারবেন। ভবিষ্যতে হবে, এটা নিয়ে আমাদের আস্থা রাখতে হবে। এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা জানি না। আমি সাথে সাথে এই প্রশ্নটা করছিলাম আপনার কাছে যে আমাদের জোটের নারী প্রার্থী কজন? দেখুন, আমাদের জোটের এখনো নারী প্রার্থী সরাসরি নেই। আমাদের এনসিপি থেকে নারী প্রার্থী কিছু আছেন, এটা সংখ্যাটা এখনো নির্ধারণ করা হয়নি। একজন নারী কোনো? ওদের- না, এনসিপি থেকে এনসিপি যারা আসছেন 11 তাদের নারী প্রার্থী আছেন। কিন্তু বাকিগুলোর মধ্যে এখনো নারী প্রার্থী সেভাবে দেওয়া যায়নি। প্রত্যেকে যার জায়গা থেকে যাদেরকে নমিনেশন দেওয়ার কথা বলেছেন, আসন সমঝোতার ভিত্তিতে তাদেরকে সে আসনগুলো সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। প্রার্থী নির্বাচন তো সম্পর্কে দলের বিষয়, কাকে তারা সেখানে প্রার্থী করবেন। মানে দলের পক্ষ থেকে যার জন্য যে আসনটা তারা সম্ভব মনে করেছেন বা সেগুলোকে এবং আমরা এটাও আমাদের দলীয় আমির বলেছেন যে আমরা কেউ কাউকে আসলে আসন দেই না। আমরা সবাই বসেছি একসাথে এবং আমরা সবাইকে আমরা আসন দিয়েছি। এমন না যে আমরা জামাত 1 নম্বরে ড্রাইভিং সিটে আছি, না তা হয়নি। এখানে সবাই ড্রাইভিং সিটে আছেন এবং ড্রাইভিং সিটে বসে যাতে গাড়িটাকে সঠিক ড্রাইভ করে তার গন্তব্যে পৌঁছানো যায়, তার জন্য যার বিষয়গুলো একসাথে বসে আমরা সেখানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এই যে জোটে কোনো নারী প্রার্থী নাই, এটি আসলে কে বার্তা দেয়, বিশেষ করে নারী ভোটারদের? দেখুন, নারী প্রার্থী বলছে আছে, আমাদের এনসিপি নারী প্রার্থী আছে, আমরা বলছি না নাই। এনসিপি নারী প্রার্থী আছে, আর জামাত ইসলামী এই ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত আমাদের হয় নাই। কিন্তু ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন যে জামাতের যে নারী উইং আছে, তারা বিভিন্ন জায়গায় তারা সাক্ষাৎ করছেন, বিভিন্ন কূটনীতিকরা জামাতের অফিসে আসছেন। দেখুন, আমাদের বাংলাদেশের বাস্তবতা, পারিবেশিক অবস্থা সবগুলো আমরা বুঝেই জামাত ইসলামী একটা সুরাই ভাবে আমাদের চলে। এবং আমরা যেহেতু আগের থেকে তো অনেকগুলো জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখন জামাতের নারীরা মিটিং করে রাষ্ট্রদূতের সাথে, আমরা মনে করি সময়ের সাথে আমরা বাস্তবতা মিলে জামাত ইসলামের চিন্তা ভাবনা আছে, সময় মতো এটি আপনারা সব তো একসাথে হয় না, ধীরে ধীরে সহনীয় করে এবং আমাদের ইসলামী নীতিমালা ভিত্তিতেই আমরা মনে করি সেই পলিসিগুলো আমাদের নির্ধারণ করা হয়ে থাকে। আমি একটু ডাক্তার আব্দুল তুষারের কাছে এটা শুনতে চাই। ধীরে ধীরে সহনীয় হয়েই তারপরে আসলে বাস্তবতা বুঝেই প্রার্থীর বিষয়টা কথা বলছেন। আমার কিছুই বলার নাই, কারণ আমি পুরো আলোচনা থেকে 3টা শব্দ বুঝতে পেরেছি, 3টা প্রপোজিশন বুঝতে পেরেছি। একটা হচ্ছে এনসিপি না আসলে পরে ওনাদের কোনো নারী প্রার্থী থাকতো না। এনসিপি কিছু মেয়ে নিয়ে এসেছে, যার মধ্যে আবার অনেক মেয়ে বের হয়ে গিয়েছে এনসিপি আসার কারণে। মানে মেয়েরাই এই সিদ্ধান্তটাকে প্রপারলি নেয় নাই। এনসিপির সবচেয়ে বিখ্যাত পোস্টার গার্ল, যাকে ডিম ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যিনি ডিমের অভিজ্ঞতা নিয়েছেন শুধু নিউ ইয়র্কে, তিনি পর্যন্ত এনসিপি ছেড়ে বের হয়ে গেছেন। একটা দলের জন্য যিনি এত বড় একটি সংগ্রাম করেছেন, তাই না, সেই সংগ্রামের বিপরীতে তিনি বের হয়ে গেছেন। তো এইটা কিন্তু আসলে খুব ভালো চিহ্ন না। আর এনসিপির আরো কিছু নারী প্রার্থী আছেন, যাদের মধ্যে একজনকে আমি জানি, উনি ফেসবুকে যথেষ্ট পরিমাণে গালিগালাজ করতেন, বয়োজ্যেষ্ঠদেরকে অনেক উৎপাত করতেন ভয়ঙ্কর ভাষায়, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছেন। এবং শুধু তাই না, তিনি একটি
আধা সরকারি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিলেন এই অভ্যুত্থানের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সেখান থেকে পদত্যাগ করে তিনি নির্বাচন করার বিষয়ে ঘোষণা দিয়েছেন এবং সেইখানে তার দুর্নীতি এবং তার ক্ষমতার অপব্যবহার নিয়ে ওই একই সংগঠনে কর্মরত একজন বহু সিনিয়র চিকিৎসক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, পরিষ্কারভাবে লিখেছিলেন যে তিনি তার উৎপাতে অতিষ্ঠ। তো এরকম প্রার্থী নিয়ে তো এনসিপি এসেছে তাদের সঙ্গে যোগ দিতে। এখন এটা আমি বুঝতে পারলাম যে নারী থাকতো না, এনসিপি নারী নিয়ে এসেছে, বাকি প্রার্থীদের সাথে নারীর তেমন কোনো অংশগ্রহণ ছিল না। তবে দূতাবাসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে অনেক নারী নেত্রীরা কথা বলছেন, এটা অবশ্যই একটা উন্নতি বলে আমরা মনে করতে পারি। কিন্তু 50 জন নারীর বেলায় কি হবে? ওই 50 জন তাদেরকে নির্বাচিত করতেই হবে যখন তারা সরকারে জিতবেন। সেই নারীরা কারা বা সেই নারী নেত্রীগুলি কে, সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের 50 জন নারী নেত্রী গিয়ে সেখানে ঢুকে পড়বেন, যেটা আমরা বিএনপির বেলায় বুঝতে পারি, আওয়ামী লীগের বেলা একসময় বুঝতাম, কমিউনিস্ট পার্টির বেলা বুঝতে পারি যে তাদের নারী নেত্রীকে। ধরেন এই যে মোশরেফা মিশু, আমরা জানি যে যদি কখনো তারা ক্ষমতায় যায় উনি কোটায় হইলেও একটা নারী আসন পাবে। আমরা জানি যে নীলুফার চৌধুরী মনি, ওনার দল যদি ক্ষমতায় যায় তাহলে নিশ্চয়ই উনি একটা নারী আসন পাবে, তাই না? কিন্তু আমরা জানি না যে আমাদের কোন নারী কিংবা এই ঐক্যজোটের কোন নারী মানে আমাদের বোনেরা তারা কারা এমপি হবেন কিংবা হবেন না। ফলে তাদের আসলে কোনো কিছু পরিষ্কার না। দ্বিতীয় যেটা আমি বুঝতে পেরেছি, সবচেয়ে পরিষ্কার বক্তব্য হচ্ছে আগে আমাদেরকে ভোট দেন, জিতার পর আপনাদেরকে সবকিছু জানাবো। আমাদের একটা প্রপোজিশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা অতীতে কখনো দুর্নীতি করি নাই, আমরা ভালো। ঠিক আছে, আপনারা অতীতে অবশ্যই দুর্নীতি করেন না, কিন্তু আমরা মাত্র আপনাদের 2 জন মন্ত্রীকে দেখেছি, আমরা তো আপনাদের 30 জন মন্ত্রীকে দেখি নাই। 30 জন মন্ত্রী হইলে আপনারা দুর্নীতি করবেন কি করবেন না, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্নীতি মানে তো শুধু আর্থিক দুর্নীতি না, দুর্নীতি কিন্তু মানে আসলে এটা কি করে বলবেন? মানে এটি আসলে কিভাবে আশ্বস্ত করবেন দুর্নীতি করবেন না? না, দুর্নীতি মানে তো শুধু আর্থিক দুর্নীতি না। দুর্নীতি মানে বিভিন্ন জায়গাতে নৈতিক অবস্থান থেকে সরে আসা। যেমন ওনারা সংস্কারের খুবই পক্ষে, মনে হচ্ছে যে জুলাই সনদ একটা রীতিমতো একটা গ্রন্থ, যেটা অবশ্যই মানতে হবে, আমাদেরকে সকলকে মানতে হবে। জুলাই সনদ একটা মানব শ্রেষ্ঠ জিনিস, এইটা বহু ভুল আছে, বহু ঠিকও আছে, অনেক কিছু ভালো অনেক কিছু মন্দ, দুইটাই আছে। কোনো কিছু পারফেক্ট না, মানে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না ধর্মগ্রন্থ ছাড়া। তো ইমপারফেকশনে তো ওইখানে জায়গা আছে। এখন আমার একটা অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সনদ তো অনেকগুলি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়েছে। তাহলে এই যে ওনাদের যে বৃহৎ জোট, সেই জোটে অধিকাংশ দল নারী সংস্কার কমিশনের নারী রিপোর্টটাকে ছুড়ে ফেলে দিয়ে একটা সভা সমাবেশ করেছিল বিরাট, এবং সেখানে আবার এনসিপির নেতারা যোগও দিয়েছিল। বলে আমরা ধরে নিতে পারি এনসিপির নেতৃত্বের একটা অংশ ওই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে। তাহলে এই সংস্কার কমিশনের এই অংশটা, অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী উঠে আসা যে বিষয়গুলি, সেখানে নারী বিষয়ক যে সংস্কার, সেই সংস্কারের বিষয়ে তাদের মতামত কি, এটাও কিন্তু তারা পরিষ্কার ভাবে বলেন নাই। স্বাস্থ্য ব্যবস্থা তো 12টা বাজিয়েছেন তারা। এই যে এখন যে সরকার আছেন, তারা টিকা দিতে পারে নাই সময় মতো, বাংলাদেশের টিকার অভাব তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সংবাদ পর্যন্ত হয় নাই। বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ টিকা যেটা জন্মের পরে 1 বছরের মধ্যে দিতে হয়, সেইখানে টিকা সংকট হয়েছিল এবং টিকা শিডিউল মিস করেছে অনেকে, এটা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। এবং ইচ্ছা মতো দলীয়করণ করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে। সেটাকে তারা কি করবেন, সেটাকে তারা ঠিক করবেন? এটা কিন্তু দুর্নীতি না, এটা কিন্তু আর্থিক দুর্নীতি না, এটা হচ্ছে নিজেদের লোকজনকে জায়গা মতো বসানোর দুর্নীতি, যেটাকে দলীয়করণ বলে। এই কাজ আওয়ামী লীগ করেছে, এই কাজ অন্তর্বর্তী সরকারে করেছে, এই কাজ তারা করবেন না? তাদের তো একটা ডাক্তারদের দল আছে, ন্যাশনাল ডক্টরস ফেডারেশন নাকি জানো, এনডিএফ নাম। তো তারা কি এটা বাদ দিবেন? তারা তাদের ওই দলীয়করণ প্রক্রিয়া থেকে সরে আসবেন? আমার একাধিক বন্ধু এখানে আছেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, আজকাল তাদের স্ট্যাটাস দেখলে মনে হয় যে গতকালই তারা ক্ষমতায় গিয়েছেন, এখন জাস্ট শপথ নিতে বাকি আছে। তো এই যে ডাক্তাররা রাজনীতি করে, এটা তারা বন্ধ করবেন? এটা তো তারা করবেন না, বরং আরো ভয়ঙ্কর ভাবে ডাক্তারদের রাজনীতি, প্রকৌশলীদের রাজনীতি, এগুলো চলবে। এগুলা কিন্তু অর্থনৈতিক দুর্নীতি না, কিন্তু এগুলা এক ধরনের দুর্নীতি যেটা রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করে ফেলে। মেধার পরিবর্তে দলের লোকজনকে সেখানে বসানোর পদ্ধতি তৈরি করে দেয়। আমরা তো এইসব বিষয়ে পরিষ্কার জানতে চাই। কেউ কোনোদিন ক্ষমতায় যায় নাই, এটা কোনো অজুহাত হইতে পারে না যে আমরা আমাদেরকে কোনোদিন টেস্ট করে দেখেন না। একটু টেস্ট করে দেখেন, মনে করেন তিতা করলা, কুইনাইন, তারপরে মনে করেন বাংলাদেশের যত তিতা ফল আছে সব এসে বলতেছে আপনারা তো আমাদেরকে দিয়ে পায়েস রান্না করেন না, একটু করে দেখেন, করার পরে দেখতে পারেন খাইতে ভালো লাগতে পারে। এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হচ্ছে আপনারা যোগ্য ব্যক্তিদের নাম বলবেন যে দেখেন আমাদের দলে এইরকম এরকম লোক আছে, এইরকম এরকম নেত্রী আছে, এইরকম এরকম নেতা আছে, এরা যখন ওইখানে গিয়ে বসবে ওনারা দেখবেন না ওনারা কি করে।
জি, সেই আমি অবস্থান নিশ্চয়ই অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আপনি একটু কি মনে যাই। করেন যারা যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ইসলামে গালি নাই, এবং জামাতে ইসলামের একজন নেতা আমার নিজের অনুষ্ঠানে এসে বলেছেন যে ইসলাম গালিগালাজকে সমর্থন করে না, অথচ তারা এমন কিছু দলকে তাদের সঙ্গে নিয়েছেন যারা উঠতে বসতে বড়দের ছোটদেরকে গালিগালাজ করে এবং গালিকে বলে প্রতিবাদের ভাষা। তা আমরা কি করে বুঝবো? জি, অনেকগুলো আসলে প্রশ্ন আমার অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে একটু শুনি যে মানে কতগুলো প্রশ্ন মধ্যে আমি এই প্রশ্নটা একটু বিশেষ করে আসতেই চাই যে নারীদের নিয়ে যে বিষয়টা, আপনারা নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, নারী সংস্কার কমিশনকেই বাতিল ঘোষণা করেছেন। আপনাদের নিজেদের নারী প্রার্থী নাই, এবং যারা নারী ছিল এনসিপি তারাও ছেড়ে গেল আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে। নারীদের সাথে কোনো মানে অসুবিধা মানে মিলছে না বিষয়ে, নারী বিষয়ে কোনো অস্বস্তিতে আছেন আপনারা? দেখুন, আমরা যারা এখানে কথা বলছি, তুষারবার হয়তো জামাতকে আর ভালো স্টাডি করতে হবে। জামাত ইসলামীতে যে পরিমাণ এখন জনবল আছেন, আমরা তার আমাদের নারীদেরকে সব জায়গায় মানে বাইরে করতে পারি না। কিন্তু আমরা ইসলামী আইন বিধানের আলোকেই আমরা ব্যক্তি এবং সংগঠনটি আমাদের পরিচালিত হয়। মানে যতটুকু বাইর করতে ইসলাম পারেন না, এলাও করে, মানে বাইর করতে পারেন আমি না। আসছি, আমি কথাটা বলছি, যতটুকু ইসলাম এলাও করে নারী তার স্বাধীনতার মধ্যে থাকা, ততটুকু পর্যন্ত আমরা নারীকে এলাও করে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। দেখুন, আপনারা আসলে এটাকে নারীকে কোনো, অ্যালাউ করেন? আমি একটু বলি, এটাকে কোনো দল বলেছে এর আগে যে আমরা পার্লামেন্টে আসলে অমুক 50 জন এমপি আমাদের হবেন? কেউ বলেছে এটা? আমরা মনে করি জামাত ইসলামীতে এত পরিমাণ যোগ্য নারীরা আছেন, এখন আপনি তাকে দেখবেন কিভাবে বলুন? না, দেখতে চাই নাই, নাম শুনতে চেয়েছি, আরো বায়োডাটা শুনতে আমি চেয়েছি, দেখবো কেন? না, দেখার দরকার এই নেই। নাম কি কোন দল আপনাকে বলে দিবে তুষার ভাই? এটা কি আপনি শুনেছেন কখনো? এর আগে বিএনপি ক্ষমতা আসছে না, তারা কি আগে বলে দিয়েছে যে আমরা আমরা চিনি তাদের, আমরা তাদের নারী নেত্রীদেরকে চিনি। আমরা আওয়ামী লীগের, বিএনপি, আপনি চিনবেন সময় মতো, সময় মতো সব চিনবেন। এনসিপি নারী নেত্রীদেরকে চিনি। একজন নারী নেত্রী এবং আমাকে গালিগালাজ করেছে আমি তো বললাম ইলেকশন করছে। জামাতের নারী উইং স্ট্রং আছে, জামাতের সকল সাংগঠনিক স্ট্রাকচারে নারী আছে, কেন্দ্রীয় কমিটিতে নারী আছে, সব জায়গায় নারী আছে। এখন 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 আমরা তো আর নারী মুখপাত্র কাউকে বানাতে পারি না। আর আপনি দেখবেন, লিখে রাখেন আপনি, জামাতে যারা নারী নেত্রী আছেন, যদি জামাত সুযোগ পায় পার্লামেন্টে এমন নারীরা নেতৃত্ব দিবেন, এটা আপনি ধারণা করতে পারবেন না তাদের কতটুকু পলিটিক্যাল জ্ঞান আছে। নেক্সট আমি আসছি, তো তাদের কি ইলেকশন দিচ্ছেন না কেন? তাদের কি ইলেকশন আমি দিচ্ছেন তো না কেন? আপনাকে বলি, শোনেন, আমি তো আপনাকে বলি, আপনি বলেন যে 30 জন মন্ত্রী আসে, তো প্রমাণটা কি? ওই জন্য তো একবার আমরা ক্ষমতা আসতে দেখেন আপনি পরীক্ষা দুর্নীতি, আমরা সবাই ভয় পাচ্ছেন কেন? যদি 2 জন নেতা আমরা বলবো, যেটা আমরা বলতে পারি যে বাংলাদেশে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাই সবচেয়ে অগ্রগামী আছি। মানে আমাদের কোনো রেকর্ড খারাপ না, আমাদের কোনো এমপির বিরুদ্ধে কোনো রেকর্ড নাই, কোনো মন্ত্রীর বিরুদ্ধে রেকর্ড নাই। আর যেই দলের এমপি মন্ত্রীর বিরুদ্ধে হিউজ রেকর্ড আছে, তারা এইসব দুর্নীতি বাংলাদেশ গড়বে না, আপনি বিশ্বাস করবেন? ওখানে আপনার বিশ্বাস হয় কিভাবে, আর এখানে অবিশ্বাস কেন করতেছেন আপনি? আমরা বলছি আমাদের দুর্নীতি, আমাদের কোনো এমপিরা লুটপাট করে নাই। আপনি সেই জায়গাতে অবিশ্বাস, 30 জন হলে কি হবে? অবিশ্বাস করি নাই, কিন্তু পুরাটাই আমরা দুর্নীতিগ্রস্ত বলেছি হয়ে যাবে। পরিষ্কার ভাবে বলতে, এখানে অবিশ্বাস কেন আশ্বাস বলবো? কিভাবে রাখেন? আমি একটু আপনাকে বলি, আপনি নারী সংস্কার কমিশন নিয়ে আপনি কথা বলেছেন, আমি জানি আপনি অ্যাজ এ মুসলিম, এখানে যেই কমিশন তারা দিয়েছেন, সম্পূর্ণ নাস্তিক্যমনা মানুষগুলোকে দিয়ে এই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। শুধু আমার নয়, শুধু একজন, শুধু ইসলামী দল নয়, যার মধ্যে বিন্দু মাত্র ইসলামী চেতনা আছে, তিনি কখনো শরীয়তের আইনের বিপরীত যে কমিশন প্রস্তাব তা কখনো মানতে পারেন না। এখানে তারা অভিন্ন পারিবারিক আইনের ব্যাপারে বলেছেন, সম্পত্তির সমান অধিকার কথা বলেছেন। ইসলাম যেখানে যেভাবে একটা ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা চলছে, যেই নিয়ে কোথাও কোনো অসুবিধা হয় নাই, সেই জায়গায় সংস্কার কমিশন বলছে যে সবার সমস্ত যেই সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের দেশের শরিয়া পরিপন্থী প্রস্তাবনা, আর সেটাকে আমি সমর্থন করব আপনি বললেই হবে? এটি কখনো হতে পারে না। নেক্সট আমি বলবো, আপনি জুলাই সনদ নিয়ে বলেছেন, এখন আমরা করবোটা কি বলুন? আমরা যদি সবই মনে করেন আমরা না মানি, তো মানবো কোনটা বলেন? আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে আমাদের বলুন? পরিবর্তন কি আমাদের টকশো করে আসবে, বক্তব্যে আসবে? যদি আমরা সবাই গুণগত পরিবর্তন না হতে পারি, পরিবর্তন কখনো আসবে না। এর পরিবর্তনের জন্য গণমাধ্যম ব্যক্তিদেরও ভূমিকা আছে, আমাদের রাজনীতিরও সবার ভূমিকা আছে। দেখুন, এখন আপনি কত কথা বলছেন, আমরা দেখলাম না বিগত ফেসিবাদের আমলে কি হয়েছে? সেখানে এমন কোন উইং নাই যে উইং তখন
ওই সরকারের প্রধানকে তেলবাজি করে নাই, গণমাধ্যম তেলবাজি করেছে, ব্যবসায়ী সবাই তেলবাজি এমন জায়গায় তাকে উঠিয়েছেন, সেখানে তিনি এখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আমরা মনে করি একটা সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে শুধু রাজনৈতিক নন, যারা গণমাধ্যম আছেন, যারা শিক্ষক আছেন, সবাইকে সবাই জায়গা থেকে যদি সঠিক জায়গা ভূমিকাটা পালন করতে পারে, তাহলে বাংলাদেশটা আমাদের পরিবর্তন হবে। আর যে জুলাই সংখ্যা জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আসলে মানে সময়টা একদমই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক আলোচনার বিষয়, যেহেতু আপনাকে পেয়েছিলাম জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে, ওই বিষয়টা একটু খুব কানে লাগলো যে আপনারা নারীদের বাইর করতে পারেন না এবং আপনারা নারীদেরকে অ্যালাউ করতে পারেন না, মানে নারীরা কি আপনাদের কথায় বাইর হবে, আপনারা অ্যালাউ করলে তাহলে নারীরা যাইতে পারবে, মানে বিষয়টা কি এরকম জায়গায় পৌঁছেছে? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারেননি। আমরা বলছি যে ইসলামী শরিয়া যতটুকু একজন নারীকে অ্যালাউ করে, ততটুকু আমরা নারীকে সামনে নিয়ে আসছি। একজন নারীকে তো ইসলামী নীতিমালার বাইরে আপনি আনতে পারেন না। দেখুন, জামাতের যারা নারীরা করছেন, তারা সাক্ষাৎ করেছেন না, তারা পর্দা প্রসূতা মেনটেন করে তারা সেখানে কি করেছেন, তারা এডুকেশন ফেস করেছেন। এবং যদি আমরা সংসদে যাই, আমাদের নারীরা সে স্বাধীনতা পার্লামেন্টে যাবে। তা আমরা কি বলি যে সেই পর্দা প্রসূতা মেনটেন করে যদি প্রার্থীও হতেন, তাহলে হয়তো আমাদের এই প্রশ্নগুলো আসতো না। একটা ওই যে ইসলাম, আপনারা শরিয়ার কথা বলছেন, আপনারা আসলে কোন ইসলামটা বাস্তবায়ন করবেন? মানে আপনাদের ইসলাম, নাকি ইসলামী আন্দোলনের যে ইসলাম, যারা আপনারা ক্ষমতায় আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এরকম কথা বলে, কোন ইসলামটা আসলে থাকবে যখন মানে জোটটা ক্ষমতায় আসবে? আপনার এই প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা আছে। কোন ইসলাম? মানে ইসলামটা একটাই। আপনি ইসলামকে ডিভাইশন কেন করছেন? মিত্র দলগুলির মধ্যে একটি দল আছে, ইসলাম সবার জন্য সমান। আমরা কি আলাদা ইসলাম পালন করি? এই কোশ্চেনটা একটা হয়। ইসলাম আলাদা আছে, নবী কি আলাদা? না, আসলে নবী কি আলাদা? আমরা সবাই এক ইসলাম মানি, আমরা সবাই এক কোরআন মানি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোড অফ লাইফ কে ফলো করে আমরা সবাই মানি। এখানে জামাতের ইসলাম আলাদা, অমুক ইসলাম আলাদা, এটি করে ইসলামকে এক ধরনের কটাক্ষ করে। কটাক্ষ কখনো আপনি বিষয়টা আমি আপনাকে বলি, আপনাদের মিত্রদের ভালো করে বুঝতে পেরেছি। আপনারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে আপনাদের মিত্রদের দল আছে যারা আপনাদেরকে কটাক্ষ করেছে। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি মাফ করবেন, আসলে ন্যারেটিভে আমরা দাঁড় করাচ্ছি কি, আমরা দাঁড় করাচ্ছি কি, কারণ কি আমি ওই প্রশ্নটা মানে আমি একদম কোট করে বলতে পারি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে যদি কমিউনিস্টরাও কখনো মানে কোনো দেশ দখল করে, সেই দেশেও ইসলাম আসতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশ দখল করে তাহলে কখনোই ইসলাম সম্ভব না। মানে তাদেরকে নিয়ে জোট করেছে সেই দলের প্রধান, কিন্তু সেটা তো আপনাদের জোটে আপনারা তার সাথে সে কথা বলেছি। আপনি সে কথা ওই কোন দল নেতাকে বলেন, আমি কেন অ্যান্সার দেবো সেটা? আমাদের কারণ আপনারা একই আদর্শের, বলছেন ইসলাম এক, কিন্তু তারা বলছে আপনাদের আলাদা। আমরা বারবারে বলি এই যে হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা, আমরা একসাথে ইলেকশন করব। প্রত্যেকটা দলের নীতি গঠনতন্ত্র তার জায়গা থেকে আলাদা আলাদা আছে, এবং কেউ কারো দল বিলুপ্ত করে এখানে আসে নাই। আমরা দেখলাম যে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে। এখানে সবাই দলের জায়গায় ঠিক আছে, সেখানে প্রত্যেক দল তার মতো করে তারা প্রোগ্রাম করবেন। শুধুমাত্র রাজনৈতিক একটা লক্ষ্যকে সামনে রেখে আসল সমঝোতা এখানে হয়েছে। তার সাথে আপনি সব একসাথে গুলিয়ে ফেললে আমার মনে হয় ডাক্তার আব্দুল তুষার একটু স্পষ্ট করবেন এই বিষয়ে। আমি শুধু এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে যেহেতু আপনারা একসাথে মিলছেন, আদর্শ মিলছেন, এখন আদর্শগত জায়গায় যে পার্থক্যের জায়গাটা আমরা শুনে আসছি যে আপনারা আসলে ইসলাম ধ্বংস করছেন, মানে জামাত ইসলামী, যেটি তাদের অভিযোগ। আবার আপনি বলছেন ইসলাম তো একই, যদি একই হয় তাহলে আপনারা ধ্বংস করছেন, তারা রাখছেন, এরকম বক্তব্যটা আসে কেন? তখনই তো আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। একটু যদি ডাক্তার আব্দুল তুষার আপনি স্পষ্ট করতে পারেন, আপনি কি বুঝলেন? আমরা মানে শেষের দিকে একদম আমি ভোটার হিসেবে বুঝতে পারি নাই এই জন্য যে দেখেন, ইসলাম সবার জন্য এক। যদি তাই হয় তাহলে এনসিপির প্রার্থী যারা নারী প্রার্থী তাদের জন্য এক। তাহলে এনসিপির নারী প্রার্থীরা পর্দা পালন না করে, ইসলামের শরিয়া পালন না করে তারা এসে জামাতে ইসলামের সাথে ভোট ভাগাভাগি করছেন। জামাতের ভোটাররা তাহলে তাদেরকে ভোট দিবেন, তো তাহলে কেন ভোট দিবেন যারা শরিয়া পালন করে না তাদেরকে? এটাই আমি বুঝতে পারছি না। আমি কিন্তু একমত যে ইসলাম অবশ্যই সবার জন্য এক, কিন্তু তাদের মিত্রদের মধ্যে একটি দল আছে যারা বলেছে যে তাদের ইসলাম আর এই ইসলাম একরকম নয়, দুই রকম ইন্টারপ্রিটেশন, দুই রকমের ব্যাখ্যা। এটাই তো আমাদের মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বের কারণ আমরা তাহলে কি বুঝবো?
যে এমনিতে যারা বাইরে ভয়ঙ্কর ভাবে জামাতে ইসলামের সমালোচনা করে শুধু ভোটের জন্য তারা এক হয়ে গেল, অথবা যারা শরিয়া মানে না, যারা পর্দা করে না, তারা এই দলের মধ্যে এসে জামাত ইসলামের ভোটারদের ভোট পাবে? কারণ উনি বলেছেন যে এই যে পর্দা পুশিদা করে না, তারপরে যারা এই যে শরিয়া মেনে চলে না, এই জিনিসটা তারা মনে করেন যে এটা শরিয়া মেনে চলা উচিত। আমি একমত, আমি তার সাথে একদম একমত। তাদের দলের আদর্শ যদি এটা হয় তারা সেটা বলবেন পরিষ্কার ভাবে, ভোটাররা সেইভাবে সিদ্ধান্ত নিবে। কিন্তু তাদের এই জোটের মধ্যে এমন দল আছে যাদের প্রার্থীরা পর্দা পুশিদা করে না, তারাও তো দাঁড়াচ্ছেন, অথবা যে ধরনের পর্দা পুশিদা করা উচিত ইসলামের রীতি অনুযায়ী পুরোপুরি করে না, কিছুটা করে কিছুটা করে না। তো সেই রকম যদি থাকে তাহলে জামাতে ইসলামের যারা ভোটার তারা কি এখন ওই ধরনের নারীদেরকে ভোটটা দিবেন? তাইলে আমার প্রশ্নটা হয়, তাইলে ওই ভোটটা দেওয়ার সময় শরিয়া কোথায় যায়? ওই ভোটটা দেওয়ার সময় ধর্মের ইন্টারপ্রিটেশনটা কোথায় যায়? কারণ আমি একজন ভোটার হিসেবে আমার দেখতে ইচ্ছা করে যে একটা দল যখন তার মিত্রদেরকে নির্বাচন করবে, মিত্ররা কাছাকাছি হবে, মিত্রদের আচার আচরণের মধ্যে একটা সমন্বয় থাকবে। এখন সেইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমি চিন্তা করবো, ঠিক আছে আমার এলাকায় জামাতের লোক দাঁড়ালে আমি ভোটটা দিব, কিন্তু ওই যে তার মিত্র দল দাঁড়ালে দিব না। তো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল না, এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল না। অবস্থাটা ছিল এরকম যে মিত্ররা সবাই সমানভাবে ভোটটা পাবে, কিন্তু সবাই তো সমানভাবে পালন করছে না। তো সবাই যখন এখানেই ভোটের আগেই পালন করে না, ভোটের পরে যে তারা পালন করবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার চিন্তাটা হবে যে শুধু যেখানে জামাত আছে সেইখানে ভোট দিব। অনেক ধন্যবাদ, জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল মুক্ত স্যার। আমি একদম 30 সেকেন্ড। দেখুন সমন্বয় করার দায়িত্ব আমাদের। ইতিপূর্বে বিএনপি জামাত জোট হয়েছে না, তখন সেখানে আমরা ভোট দিয়েছি না। এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা, একটা জনগণকে বিভ্রান্ত করা। আমরা মনে করি প্রত্যেক দল তার প্রার্থী নিজে বাছাই করেছেন। এনসিপি প্রার্থীকে আমরা বাছাই করে দিয়েছি, তার নিজস্ব প্রার্থী তারা বাছাই করেছেন। কোন দলের প্রার্থী নারী হবে না পুরুষ হবে সেই দায়িত্ব আমাদের না। আমরা আসন সমঝোতা করেছি, যেটা মূল হচ্ছে অনেকে একটু অবাক আন্দোলন জোট হয়েছে আমাদের, এটা অনেকে মিলতে পারেন নাই। ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না, এটার বড় সমস্যা। বাংলাদেশের মানুষ আগামী দিনে ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমরা যে যাই বলি না কেন, বাংলাদেশের পরিবর্তনের হাওয়া